আজ আমরা সেট 4 কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন ছিল আবহিক জল বা মিটিওরিক জল কাকে বলা হয়? আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত, শিশির, তুহিন, জলীয়বাষ্প থেকে প্রাপ্ত জল প্রবাহকালে বা জলাধারে সঞ্চিত থাকার সময় চুঁইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়। একে আবহিক জল বলে। মানে বৃষ্টিপাত এবং তুষারপাত, তুহিন, শিশির এগুলোর জল যখন ভূ অভ্যন্তরে বা ভৌমজল রূপে সঞ্চিত হয়, যেটুকু জল, সেই জলটাকে আমরা কি বলি? আবহিক জল বা মিটিওরিক জল। এই আবহিক জল বা মিটিওরিক জল হলো ভৌমজলের প্রধান উৎস। সহজাত জল বা কনেট ওয়াটার কাকে বলে? সমুদ্র বা হ্রদের তলদেশে পাললিক শিলা সৃষ্টির সময় শিলাস্তরের মধ্যে যে জল সঞ্চিত হয় তাকে সহজাত জল বা কনেট জল বলে। মানে পাললিক শিলাস্তরের মধ্যে যে কিছু কিছু জল সঞ্চিত থেকে যায়, যে জলটা জমা হয়ে থেকে যায়, সেই জলটাকে আমরা কি বলি? সহজাত জল। বৈশিষ্ট্য: শিলাস্তরে সঞ্চিত জীবদেহ থেকেও এই জল সৃষ্টি হয়। এই জাতীয় জলকে আমরা জীবাশ্ম জলও বলে থাকি। অনুগামী নদী কাকে বলে? অনুগামী নদী কোনটা? যে নদী হচ্ছে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে বয়ে যায়। ভূমির প্রাথমিক ঢাল অনুসারে বয়ে যাওয়া নদীকেই আমরা অনুগামী নদী বলি। যে সমস্ত নদী ভূমিভাগের প্রাথমিক ঢালের সাথে সামঞ্জস্য রেখে প্রবাহিত হয় তাদের অনুগামী নদী বলে। বৈশিষ্ট্য: ভূমিভাগ সৃষ্টির পর প্রথম এই নদীর সৃষ্টি হয়, তাই জন্য এই নদীকে প্রাথমিক নদীও বলা হয়, এবং শিলাস্তরের মূল নদীকে অনুসরণ করে প্রবাহিত হয় বলে একে নতী নদীও বলা হয়। উদাহরণ হিসেবে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এই নদীগুলো হচ্ছে অনুগামী নদীর উদাহরণ। বিপরা নদী কাকে বলে? সাধারণত যে সমস্ত নদী কোনো এলাকার প্রধান নদী বা অনুগামী নদীর বিপরীতে, অর্থাৎ ভূমির প্রারম্ভিক ঢালের উল্টো দিকে স্থানীয় বা গৌণ ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়, সেই সমস্ত নদীকে বিপরা নদী বা বিনতী নদী বা বিপরীত অনুগামী নদী বলে। কারণ এরা যেহেতু অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয় বা সমস্ত বৈশিষ্ট্যগুলোই অনুগামী নদীর বিপরীত ধর্মী হয়, তাই এদেরকে বিপরীত অনুগামী নদী বলে। ভৃগুতটের ওপর দিয়ে স্থানীয় ঢাল অনুসারে প্রবাহিত হয় এই নদীগুলির অপর একটি নাম হলো কি? ভৃগুতট নদী। উদাহরণ: হিমাচল হিমালয়। যেমন হিমালয়কে আমরা তিনটি ভাগে ভাগ করি, শিবালিক, হিমাচল, হিমাদ্রি। সেই হিমাচল হিমালয়ের উত্তর ঢালে প্রবাহিত সোন ও কোশি পশ্চিম থেকে পূর্বে বিপরা নদীরূপে প্রবাহিত। কারণ এরা প্রধান অনুগামী নদী গঙ্গা ও যমুনার বিপরীত দিকে প্রবাহিত, তাই এরা বিপরা নদীর উদাহরণ। উপহ্রদ বা লেগুন কাকে বলা হয়? সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিক সমুদ্রে উন্মুক্ত অগভীর লবণাক্ত জলাভূমিকে উপহ্রদ বলে বা লেগুন বলে। 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একটা দিক কি হয় না, সমুদ্রে উন্মুক্ত থাকে। উৎপত্তি: উপকূলের সমান্তরালে সৃষ্ট বাঁধের পেছনে স্থলভাগের দিকে সমুদ্রের জল আবদ্ধ হয়ে লেগুন গড়ে ওঠে। ভারতের বৃহত্তম উপহ্রদ এর উদাহরণ হলো কি? চিল্কা। উড়িষ্যার চিল্কা উপহ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের কেরালা বা মালাবার উপকূলে এই উপহ্রদগুলোকে স্থানীয় মানে ভাষায় কয়াল বলা হয়, যেমন ভেম্বনাথ কয়াল, অষ্টমুদি কয়াল এগুলো। ব্লোহোল বা গ্লুপ বা ফোয়ারা গর্ত কাকে বলা হয়? সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে সমুদ্র গুহার পাদদেশ এবং শীর্ষদেশের মধ্যে সংযোগকারী যে উলম্ব গর্তের মধ্য দিয়ে তরঙ্গের জল ও বায়ু ফোয়ারার ন্যায় প্রবল বেগে সশব্দে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে ব্লোহোল বা স্বাভাবিক চিমনি বলে। এক্ষেত্রে কি হয় না, যে সামুদ্রিক যে গুহা সৃষ্টি হয়, সেই গুহার মধ্য দিয়ে জল ভেতরে প্রবেশ করে, ফলে সেই সমুদ্র গুহার মধ্যে জল প্রবেশ করলে জলের ভেতর মানে ওই ফাঁকা জায়গায় আগে যে বাতাস থাকতো, সেই বাতাস বা বায়ুটা বেরিয়ে আসার জন্য কি করে না, ওই গুহার ছাদের উপর চাপ দেয়।
ছাদে চাপ দিলে কি হয়, ছাদের যেখানে দুর্বল শিলা থাকে সেই শিলা বরাবর ফাটল বা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, সেখান দিয়ে জল ফোয়ারার মতো বেরিয়ে আসে। এই স্থানগুলোকে কি বলা হয়, ব্লো হোল। এখানে ছবিটা দেওয়া নেই, ছবিটা তোমরা একটু এঁকে নিবে। পেনিপ্লেন কাকে বলে? না আর্দ্র অঞ্চলে স্বাভাবিক, প্রথমেই বলি পেনিপ্লেন কি না মানে কোনো ভূমিরূপ তার যৌবন, পরিণত এবং বার্ধক্য অবস্থার একদম শেষে যে একটা প্রায় সমতল ভূভাগে সৃষ্টি হয় তাকে আমরা পেনিপ্লেন বলি। আর্দ্র অঞ্চলে সৃষ্টি হলে তাকে পেনিপ্লেন বলি, আর যদি মরু অঞ্চলে সৃষ্টি হয় তখন এই একই ধরনের সমপ্রায় ভূমিকে আমরা পেডিপ্লেন বলি। আর্দ্র অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্র, বিশেষ করে নদীর ক্ষয়চক্রকেই আমরা স্বাভাবিক ক্ষয়চক্র ধরি, কারণ পৃথিবী পৃষ্ঠের প্রায় 70% বেশি অংশে আমরা নদীর উপস্থিতি লক্ষ্য করি। তাই নদীর ক্ষয়চক্রটাকে আমরা স্বাভাবিক ক্ষয়চক্র বলে থাকি। আর্দ্র অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমগ্র অঞ্চলটি সমুদ্রের কাছাকাছি, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় বৈচিত্র্যহীন সমতল ভূমিরূপে অবস্থান করে বা সমতল ভূমিরূপে অবস্থান করে। ডেভিস একে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলেছেন। সমপ্রায় ভূমির মাঝে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা বা অবশিষ্ট পাহাড়গুলোকে কি বলা হয়, মোনাডনক। যেগুলো কঠিন শিলায় গঠিত হওয়া, ক্ষয় না পেয়ে উঁচু টিলার আকারে থেকে যায় এই পেনিপ্লেন বা সমপ্রায় ভূমির উপরে, সেগুলোকে মোনাডনক বলা হয়। আবার মরু অঞ্চলে এই মোনাডনকগুলোকেই আমরা ইনসেলবার্স বলে থাকি। এলুভিয়েশন কাকে বলে? যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তর মানে এ স্তর থেকে খনিজ ও অন্যান্য পদার্থ জলে দ্রবীভূত হয়ে বা জলের সঙ্গে ভাসমান অবস্থায় নিম্ন স্তর মানে বি স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। এই যে মৃত্তিকার বিভিন্ন উপরে ও স্তরকে জৈব স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর এরকম থাকে। এ স্তর থেকে বিভিন্ন খনিজ উপাদানগুলো যখন নিচের বি স্তরে স্থানান্তরিত হয়, মানে এ স্তর থেকে এই অপসারিত হওয়ার প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি এলুভিয়েশন। আর যখন বি স্তরের সঞ্চয় ঘটে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ইলুভিয়েশন। তাই এ স্তরে এলুভিয়েশন ঘটে বলে এ স্তরের অপর নাম এলুভিয়েটেড স্তর, আর বি স্তরের অপর নাম ইলুভিয়েটেড স্তর। এই এলুভিয়েশন দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে, যান্ত্রিক এলুভিয়েশন এবং রাসায়নিক এলুভিয়েশন। মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে? একই জলবায়ুযুক্ত অঞ্চলে ভূমিঢাল বা পার্বত্য ঢালের শীর্ষদেশ থেকে পাদদেশ পর্যন্ত জল নিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই প্রকার মূল উপকরণ থেকে সৃষ্ট মৃত্তিকা পরিলেখর পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়। একে মৃত্তিকার ক্যাটেনা বলে। একই পার্বত্য ঢাল কিন্তু কি হয় না, তার বিভিন্ন উচ্চতায় বিভিন্ন মৃত্তিকার বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন হয়, কিন্তু তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে। একেই মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। বিজ্ঞানী মিলনে সাহেব এই মৃত্তিকা ক্যাটেনার উদ্ভাবক। ঢালের, যেমন বলেছে এখানে, ঢালের উপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে লালচে, হলুদ, সবুজ, ধূসর, নীলচে ধূসর মাটি দেখা যায়। এর কিন্তু আদি শিলা বা মূল উপকরণটা একই, কিন্তু পার্বত্য ঢালের বিভিন্ন অংশে জল নিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে মৃত্তিকার বৈশিষ্ট্যের কিছু পার্থক্য দেখা যায়। আর এদের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে তাকে মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। শস্য সমন্বয় কাকে বলে? কোনো নির্দিষ্ট কৃষি অঞ্চলের মধ্যে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক গাণিতিক সম্পর্ককে বলা হয় শস্য সমন্বয়। জেসি উইভারের মতে কোনো অঞ্চলের একটি বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমির শ্রেণীবিভাগের পদ্ধতিকে বলা হয় শস্য সমন্বয়। এর সূত্রটি হলো SD সমান √summation of d square by n। আচ্ছা, এই ডি মানে কি, এন মানে কি, এগুলো তোমরা একটু বই সব জায়গাতেই লেখা আছে, সব বইয়ে এটা দিতে পারো। আর এখানে যে কোনো একটা সংজ্ঞা দিতে পারো, উপরেরটাও দিতে পারো আর উইভারের সংজ্ঞাটাও দিতে পারো। তোমাদের যেহেতু এখন এসিকিউ এর নির্দিষ্ট জায়গা দেওয়া হয়, তাই যেখানে যেরকম জায়গা থাকবে সেখান থেকে উত্তরকে একটু ছোট বড় করে নেবে।
এগুলো যেমন বড় কোশ্চেনের সঙ্গে পার্ট কোশ্চেন থাকে না, সেখানে তুমি পুরো পার্ট কোশ্চেন পড়লে সেখানে তুমি বড় মানে একটু বড় করে লিখলেও অসুবিধা নেই, কিন্তু যেখানে এসিকিউ থাকবে সেখানে যেহেতু নির্দিষ্ট জায়গা থাকে, তাই জায়গা অনুসারে ঠিক করে নেবে যে আমি কতটা লিখবো। যে এখানে এখানে আগে কিছু প্রশ্ন ছিল, ইন সিটু কনজারভেশন, হড়পা বান, অনুসারী শিল্প, শুষ্ক বিন্দু বসতি, এগুলো আগের সেটে দেওয়া আছে, তাই এখানে আর রিপিট করা নেই। ভারতের গার্ডেন সিটি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে ভারতের গার্ডেন সিটি বা উদ্যান নগরী বলা হয়। শস্য প্রগাঢ়তা কাকে বলে? কোনো অঞ্চলে একটি কৃষি বর্ষের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জমি থেকে উৎপন্ন ফসলের সংখ্যাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। শস্য প্রগাঢ়তা নির্ণয়েরও একটি সূত্র আছে, নির্দিষ্ট কৃষি জমিতে মোট কর্ষিত জমি বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100। সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল কাকে বলে? শহর বা পৌর বসতির যে এলাকায় ব্যাংক, অফিস, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে তাকে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়। এই জায়গাটা শহরের খুব মানে গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গা, এবং শহরের ঠিক মাঝ বরাবর এই সিবিডিগুলো অবস্থান করে। ইকো ট্যুরিজম কাকে বলা হয়? দি ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম সোসাইটির মতে ইকো ট্যুরিজম হলো প্রাকৃতিক অঞ্চলে দায়িত্বপূর্ণ ভ্রমণ যা পরিবেশকে সংরক্ষণ করে এবং স্থানীয় মানুষদের মঙ্গল সাধন করে। যেখানে আমরা বেড়াতে যেতে পারি, নিজেদের আনন্দ করতে পারি, কিন্তু সর্বদা পরিবেশের কথা মাথায় রেখে আমরা এমন কিছু করব না যা সেখানকার পরিবেশ বা সেখানে জীবজন্তুদের ক্ষতি করতে পারে। উদ্দেশ্য হচ্ছে সুসংগত ও স্থিতিশীল পর্যটন সরবরাহ করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে পর্যটকদের সচেতন করা। উদাহরণ হচ্ছে অসমের কাজিরাঙা, মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক ইত্যাদি। লা নিনা কি? লা নিনা একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো ছোট্ট বালিকা। সংজ্ঞা কি? দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, ইকুয়েডর উপকূলের কাছে পূর্ব প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখা বরাবর গড়ে 2 থেকে 7 বছর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু বা হাম্বোল্ট স্রোত প্রবাহিত হয়ে বিশ্ব জলবায়ুকে প্রভাবিত করে তাকে লা নিনা বলে। এই যে আমরা এখানে এই যে দক্ষিণ আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর এইখানে দক্ষিণ আমেরিকার এখানে পেরু এবং চিলি উপকূল। এখানে কি হয় না সবসময় একটা মানে স্বাভাবিক মানে পেরু বা হাম্বোল্ট স্রোত, যেটা কি হয় উত্তরমুখী, মানে এটা নিচ থেকে এই স্রোতটা উপর দিকে উঠে যায়। এই স্রোতটা হচ্ছে কোল্ড কারেন্ট বা শীতল স্রোত। এই স্রোতটা যে প্রবাহিত হয়ে এটা জলবায়ুকে প্রভাবিত করে, এটাকে আমরা লা নিনা বলি। আর যখন এখানে এই উত্তরমুখী শীতল স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী দক্ষিণমুখী তোমার উষ্ণ স্রোত প্রবাহিত হবে, তখন এখানে লা নিনার পরিবর্তে এল নিনো সৃষ্টি হয়, যেটা আমাদের মানে জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে। যখন কি হয় না লা নিনার প্রভাবে প্রচুর বৃষ্টি হয়, ভারতে বন্যাও হতে পারে, কিন্তু এল নিনোর প্রভাবে ভারতে খরা হবে, মৌসুমি বায়ু দেরি করে আসবে, বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেক কম হবে। প্রতিভ ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলের কোনো স্থানে সৃষ্ট উচ্চচাপকে কেন্দ্র করে ধীর গতি সম্পন্ন কেন্দ্র বহির্মুখী অধোগামী শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে প্রতিপ ঘূর্ণবাত বলে। ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, কিন্তু প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে উচ্চচাপ থাকে। উত্তর গোলার্ধে প্রতিপ ঘূর্ণবাতের বায়ু কি হয় না ঘড়ির কাঁটার দিকে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয় প্রতিপ ঘূর্ণবাত, যা এমনি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র। নেক্সট এটা সেট 5 এর কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, যে সমুদ্রের বৃষ্টি অরণ্য কাকে বলা হয়? সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয় প্রবাল প্রাচীরকে। পৃথিবীর বিখ্যাত অ্যাটলটির নাম কি? পৃথিবীর বিখ্যাত অ্যাটল হলো কিরিটি মাটি বা ক্রিসমাস অ্যাটল। অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীকে কি বলা হয়?
না অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীকে বিপরা নদীও বলা হয়। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায়। ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলের আবহাওয়া কেমন থাকে? ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলের আবহাওয়া শান্ত থাকে। যেখানে যখন ঘূর্ণবাতের চক্ষু অবস্থান করবে তখন তার চারপাশে ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাত হলেও ওই চক্ষু এরিয়াটা যতটা জায়গা জুড়ে, যতটা অঞ্চল জুড়ে বিস্তৃত থাকবে সেখানকার আবহাওয়া শান্ত থাকে। পৃথিবীর বিনোদনের জলবায়ু কাকে বলা হয়? বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, যার দৈর্ঘ্য হলো ৯,২৮০ কিমি। এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ৯ দিন সময় লেগে যায়। ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদীর নাম মহানদী। এখানে ছত্তিশগড়ে একটা ইন্দ্রাবতী নামে নদী আছে। এই ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। পৌরপুঞ্জ কাকে বলে? না একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকে পৌরপুঞ্জ বলে। এই পৌরপুঞ্জ কথাটি প্রথম বলেন প্যাট্রিক গেডেস। শ্রীলঙ্কায় অসম প্রকৃতির বা শ্রেণীর চায়ের প্রচলন বেশি। অসম প্রকৃতির বা শ্রেণীর চায়ের প্রচলন বেশি। কাগজ শিল্পের দুটি কাঁচামাল কি কি? কাগজ শিল্পের দুটি কাঁচামাল হলো সাবাই ঘাস আর কস্টিক সোডা। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে উত্তর পশ্চিম ভারতে অবস্থিত জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে মাঝে মাঝে ২-৪ দিন একটানা আকাশ মেঘলা থাকে, পার্বত্য অঞ্চলে তুষারপাত হয় এবং সমভূমিতে সারাদিন টানা ঝিরঝিরে বৃষ্টিপাত হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। শীতকালে ফসল চাষে এই বৃষ্টি সাহায্য করে। সাইক্রোফাইট কি? বরফাবৃত শীতল মাটিতে জন্মানো উদ্ভিদকে সাইক্রোফাইট বলে। যেমন উদাহরণ হলো লাইকোপোডিয়াম। এখানে এরকম মোট হচ্ছে লিথোফাইট, জ্যাসমোফাইট, এরকম 10টি ভাগে ভাগ করা হয়েছে। আমি পরে এর একটা লিস্ট দিয়ে দেবো তোমাদের। বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের দুর্যোগ এবং তারই হাত ধরে উদ্ভূত যাবতীয় বিপর্যয় পরিস্থিতি নিবারণের জন্য যে সমস্ত স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও তার রূপায়ণ ঘটানো হয় তাকে বিপর্যয় ব্যবস্থাপনা বলা হয়। বন্দর নির্ভর কিন্তু অধাতব শিল্প, এরকম একটি শিল্প হলো পেট্রো রসায়ন শিল্প। বায়োস্ফিয়ার রিজার্ভের বাফার এলাকা বলতে কি বোঝো? প্রতিটা বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণ এলাকাকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে একদম মধ্যবর্তী অঞ্চল থাকে কোর বা কেন্দ্রীয় অঞ্চল, তারপরে থাকে বাফার অঞ্চল, তারপরে একদম শেষে বাফারের পরে থাকে ট্রানজিশন অঞ্চল। এই কেন্দ্রীয় অঞ্চলকে বেষ্টন করে অবস্থিত ট্রানজিশন অঞ্চল এবং কোর অঞ্চলের মধ্যবর্তী এই স্তরটিকে একাধিক প্রশাসনিক বিভাগে বিভক্ত। বন দপ্তরের অনুমতির ভিত্তিতে সাধারণ মানুষ এই বাফার রিজিয়নে বা বাফার এলাকাতে প্রবেশ করতে পারে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বজায় রাখার জন্য গবেষণা কেন্দ্র, শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র স্বল্প মাত্রায় এই বাফার রিজিয়নে অনুমোদিত। আদর্শ মৃত্তিকা পরিলেখ কাকে বলে? যে মৃত্তিকা পরিলেখে সমস্ত স্তর ও উপস্তর সুস্পষ্ট ও সম্পূর্ণভাবে গড়ে ওঠে তাকে আদর্শ পরিলেখ বলে। বৈশিষ্ট্য কি? না আদর্শ পরিলেখতে ও, এ, বি, সি, ডি বা আর এই 5টি স্তরই দেখা যায়, তবে খুব কমই আদর্শ পরিলেখ গড়ে ওঠে। উদাহরণ আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের পর্জল মাটিতে আদর্শ পরিলেখ দেখা যায়। গিজার কাকে বলে? না ভূপৃষ্ঠের দুর্বল সংকীর্ণ পথ দিয়ে ভূগর্ভের অতি উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর অত্যন্ত গর্জন করে ফোয়ারার মতো স্তম্ভাকারে প্রবল বেগে ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত হয়, একে গিজার বলে। উষ্ণ প্রস্রবণেও কিন্তু গরম জল বাইরে বেরিয়ে আসে ভূ অভ্যন্তরভাগ থেকে, কিন্তু গিজারের ক্ষেত্রে কি হয়, গরম জল বেরিয়ে আসে কিন্তু প্রচণ্ড আওয়াজ বা গর্জন করতে করতে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। উদাহরণ
আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার পৃথিবী বিখ্যাত। সোয়ালো হোল কাকে বলে? কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় সিঙ্কহোল আরও ক্ষয়প্রাপ্ত ও অপেক্ষাকৃত বৃহত্তর হয়ে যে উন্মুক্ত গ্রহর সৃষ্টি করে, যাহা দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে, তাকে সোয়ালো হোল বলে। সোয়ালো হোল এর আয়তন সিঙ্কহোলের থেকে বড় হয়। সৃষ্টি চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ ক্ষয়ের ফলে সিঙ্কহোলের আয়তন বেড়ে গিয়ে সোয়ালো হোল সৃষ্টি হয়। উদাহরণ: ব্রিটিশ দ্বীপপুঞ্জের গ্যাপিং ঘাইল 111 মিটার গভীর এরকম একটা সোয়ালো হোল। প্যানফ্যান কাকে বলে? না, শুষ্ক মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেডিমেন্টগুলি পরস্পর যুক্ত হয়ে সমগ্র ভূমিভাগটি প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। এই ধরনের ভূমিরূপকে ভূবিজ্ঞানী লসন প্যানফ্যান নামে অভিহিত করেন। প্যানফ্যানের ওপর ইনসেলবার্চ ইতস্তত বিক্ষিপ্তভাবে অবস্থান করে। আমি এরপরে আবার পরবর্তী শেডগুলো আলোচনা করে দেব। তোমাদের এগুলো কতটা কাজে লাগছে যদি কমেন্ট বক্সে আমাকে জানাও তাহলে খুব ভালো হয়। আর কি ধরনের তোমরা বিষয়বস্তু পেতে চাও সেটা জানালেও খুব ভালো হয়।